সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 19,28,000 পরীক্ষার্থী। আগের বারের চেয়ে কমেছে প্রায় 1 লাখ। চীন ছাড়া বাংলাদেশ সহ 75টি দেশের উপর থেকে আরোপিত উচ্চ শুল্ক 3 মাসের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলে বিকল্প ব্যবস্থা নিয়েছে ঢাকা। শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের সক্ষমতাকে কাজে লাগাবে ইউনূস প্রশাসন। রাজধানীর কামরাঙ্গীরচরে চাঁদাবাজির সময় গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু, গুরুতর আহত আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামির দখলে শাহবাগের আজিজ সুপারমার্কেট। হয়রানির অভিযোগ দোকান মালিকদের। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। 24 ঘন্টায় প্রাণ গেল আরো 35 ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ অনেকে। এবং পাকিস্তানের নারী ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে থাইল্যান্ড ও বাংলাদেশ। জিততে মরিয়া নিগার সুলতানের দল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরোয়ার। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। পরীক্ষা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 19,28,281 জন পরীক্ষার্থী। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, পরীক্ষা কেন্দ্রে এখন কি অবস্থা দেখছেন? এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? এসএসসি বা সমমান পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এবছর কিন্তু 11টি কারিগরি বোর্ড বা কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ কিন্তু 11টি বোর্ডে এবার পরীক্ষা হচ্ছে এবং এবার 19 যে পরীক্ষার্থীরা আছেন ইতিমধ্যে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে তো তারা 9:30টার দিকে প্রবেশ করেছিলেন এবং এখন কিন্তু তারা পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এবছর কিন্তু প্রায় 19,28,000 পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। মানে পুরো বলা যায় যে আসলে প্রায় 20 লাখের কাছাকাছি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন এবং আজকে যেহেতু প্রথম পরীক্ষা সেক্ষেত্রে গার্ডিয়ানের সাথে কথা বলে বা পরিবার পরিজন যারা আছে তাদের সাথেও কথা বলে যেটা দেখেছি যে সবাই একটু বেশি চিন্তিত আছেন। তবে সবারই একটা কথা সাধারণভাবে তারা বলেছেন যে অন্যান্য তুলনায় এই বছরের এসএসসি পরীক্ষায় কিন্তু তারা পরীক্ষার্থীদেরকে যেভাবে কেন্দ্রে প্রবেশ করানো থেকে শুরু করে নিরাপত্তা যে ব্যাপারটা থাকে নিরাপত্তা কর্মীরা সেভাবে সুষ্ঠুভাবেই কিন্তু এবার সেটি পালন করেছে এবং তারা সাধারণভাবে অন্যান্যবার যেমন একটু ভিড় ঠেলে পরীক্ষার হলে বা কেন্দ্রে ঢুকতে হয় সেই ব্যাপারটি কিন্তু এবার কিছুটা নিয়ন্ত্রিত বলে তারা আমাকে জানিয়েছেন এবং পরীক্ষা যেহেতু শুরু হয়েছে আজকে যেহেতু প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে এবার পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়ে চলবে 13 মে পর্যন্ত এবং এই পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু কথা রয়েছে যে পরীক্ষার কেন্দ্রগুলো কিন্তু আজকে বলা হয়েছে যে ভিজিট করতে আসবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো 10:30 নাগাদ তিনি ভিজিট করতে আসবেন, কেন্দ্রগুলো পরীক্ষা পরিদর্শন করবেন এবং নিশ্চিত সুষ্ঠুভাবে যেন পরীক্ষা হয় এবং কোনো রকম ঝামেলা ছাড়া বা ঝামেলা মুক্তভাবে যেন পরীক্ষার্থীরা ভালোভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য কিন্তু শতভাগ প্রস্তুতি প্রতিটি কেন্দ্রেই নেওয়া হয়েছে এবং এই কেন্দ্রের প্রস্তুতি যেমনটি নেওয়া হয়েছে বা কেন্দ্রের পরীক্ষাগুলো যেন পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবে দিতে পারে সেই পরীক্ষার কেন্দ্রগুলো কিন্তু আজকে কথা রয়েছে যে
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা আজকে আসবেন পরিদর্শন করতে। তো 10:30 নাগাদ তিনি পরীক্ষা পরিদর্শন করতে আসবেন এবং পরীক্ষা কিন্তু শুরু হওয়ার পর থেকেই একটা জিনিস যেটা অনেক বেশি লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে কেন্দ্রের ভিতরে তো শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, তবে কেন্দ্রের বাইরে যে পরিবার পরিজনরা অপেক্ষা করছেন তাদের চোখে মুখে যে চিন্তার একটা ব্যাপার, এই ব্যাপারটি কিন্তু এখানে নিশ্চিতভাবে দেখা যাচ্ছে এবং এখানে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সবাই অনেক বেশি এখানে চিন্তিত, সবাই একটু চিন্তার মধ্যে দিয়ে আছেন যে আসলে পরীক্ষার সেট বা পরীক্ষার কোশ্চেন বা প্রশ্ন কেমন হতে পারে বা কেমন হবে। শতভাগ প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীরা এসেছেন এবং তারা ঠিকঠাক ভাবেই তাদেরকে নিরাপত্তা কর্মীরা পরীক্ষা করে বা চেক করেই তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল। তো এই দিক থেকে বলা যায় যে নিরাপত্তা কর্মীরা তাদের সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছে এবং পরীক্ষা যেহেতু শুরু হয়েছে এখন আশা করা যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার পরে আসলে জানা যাবে যে আসলে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে বা পরীক্ষার আসলে প্রশ্ন সহজ ছিল না কঠিন ছিল, অন্যান্য বারের তুলনায় এই বছর আসলে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে সে ব্যাপারটি জানা যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারানো। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে এবারে রাজশাহী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও আজিজা হক পায়েল। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, পরীক্ষার্থীরা কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পেরেছে কিনা, কি দেখছেন বাইরের পরিবেশ জানাবেন। শুভ সকাল চৈতি। ঠিক 10টায় পরীক্ষা শুরু হয়ে গেছে। রাজশাহী সরকারি প্রমোদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা আছি। একটু দেখাতে চাই যে শুরুতে যে পরীক্ষার্থীরা তাদের যে নির্দিষ্ট কক্ষগুলিতে বসে গেছেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ের এটি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যখন কেন্দ্রের ভিতরে যেহেতু আছি, বাইরে যখন আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছিলেন যে তারা আয়োজন এবং ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট এবং নিরাপত্তা বলয় যেটি দেখেছেন সেখানেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন তাদেরকে দেহ তল্লাশি করে প্রবেশ করানো হয়েছে যাতে কোনো রকম ডিভাইস নিয়ে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ না করেন এবং 10টায় এখানে পরীক্ষা কেন্দ্রটিতে শিক্ষার্থীদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং তারা সে পরীক্ষা চলছে এই কেন্দ্রটিতে। এখানে এই যে আমরা কেন্দ্রটিতে আছি প্রমোনাথ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে 5টি স্কুল পরীক্ষা দিচ্ছে। আপনার মাধ্যমে একটু দর্শকদের যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনের যে পরীক্ষা কেন্দ্রগুলি আছে সে সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার 269টি কেন্দ্রে 2687টি স্কুল পরীক্ষায় অংশ নিচ্ছে। 1,81,904 জন শিক্ষার্থী আজকে পরীক্ষায় বসছেন। গতবার যেটি ছিল 2,08,853 জন, গতবার তুলনায় প্রায় 19,000 শিক্ষার্থী এবার কমেছে। আমরা গতকাল যখন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটি বলছিলেন যে পরীক্ষার পাশের হার বেড়েছে, ফলে অনিয়মিত যে পরীক্ষার্থী তারা কমে যাওয়ার কারণে মোট পরীক্ষার্থীর সংখ্যায় কিছুটা কমেছে। তাছাড়া যে সার্বিক যে শিক্ষার্থীর হার সেটি কিন্তু স্বাভাবিক আছে এমনটি তারা বলছেন। রাজশাহীর যেসব কেন্দ্রগুলি আছে সেগুলো কেন্দ্রগুলিতে কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রটিতেও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ যারা শিক্ষা সংশ্লিষ্টরা আছেন তারা পরিদর্শনে আসবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। বলে যে রাজশাহীর যে পরীক্ষা কেন্দ্রগুলি এখন পর্যন্ত 10টায় ঠিক পরীক্ষা শুরু হয়েছে, 10 মিনিটের মতো পরীক্ষা চলছে। দর্শক যারা আছেন, দর্শনার্থী যারা বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন কেন্দ্রের বাইরে এবং প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের 144 ধারা যে জারি করা হয়েছে সেই নির্দিষ্ট এলাকাগুলিতে অভিভাবকদের থাকতে দেওয়া হয়নি। 10টার পর থেকে তাদেরকে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রটিতে সুনসান নিরাপত্তা যাতে থাকে সেটি বহাল রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। একটি যে পরীক্ষা সেটির যে ধরনের নিরাপত্তা বলয় থাকা দরকার এবং শিক্ষার্থীদের জন্য যে ধরনের পরিবেশ নিশ্চিত করা দরকার রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা দেখেছি যে তারাও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বাইরে নিরাপত্তা বলয় সেটি তারা গড়ে তুলেছেন। তো বলা যায় যে একটি শান্তিপূর্ণভাবে আজকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, এই চলবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চট্টগ্রামের এসএসসি পরীক্ষার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী পায়েলের কাছে। পায়েল।
ধন্যবাদ কাজী সাহেব। রাজশাহীর মতো চট্টগ্রামও অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা। চট্টগ্রামে 219টি কেন্দ্রে আজ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। সকলে পরীক্ষা কেন্দ্রে এসেছে, তেমন কোনো লেটের কোনো চিত্র আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এখানে যে আমি এখন আছি নাছিরাবাদ বয়েজ হাই স্কুলে, এখানে সবাই আধা ঘন্টারও আগে স্কুলে প্রবেশ করেছে এবং তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষার স্থানে যে যথাযথ স্থানে বসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে অনেক গার্ডিয়ান অপেক্ষা করছে, তারা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছে। তারা অনেক আগে এখানে সময় অনুযায়ী চলে এসছে। আমরা দু একজন গার্ডিয়ানের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো যে কেমন প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের আমলে পরীক্ষা হচ্ছে, কেমন প্রস্তুতি নিয়েছে ছেলে এবং মা? আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাও আলহামদুলিল্লাহ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের, তো ওই স্কুলের টিচাররাই অনেক জ্ঞান নেয় এবং সেই হিসাবে তাদের প্রিপারেশনটাও ভালো। মডেল টেস্ট বলেন, সব পরীক্ষা বলেন, সবভাবে ভালোভাবে নিয়েছেও। এখন পরেরটা বুঝে যাবে রেজাল্টের পর কি অবস্থা হয়। আজকের প্রথম পরীক্ষায় বিগত সরকারের আমলে পরীক্ষা নিয়ে অনেক ধরনের ঝামেলা ছিল, অনেক কিছু দেখেছি আমরা। এইবার প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি তো ভালো, এখন বাচ্চারা যতটুকু দিতে পারে, প্রস্তুতির কোনো ইয়া হয়নি। স্কুলে যথেষ্ট কেয়ার নিচ্ছে, অনেক মডেল টেস্ট, অনেক কেয়ার। এখন ওরা ভয় না পেয়ে সুন্দর করে দিতে পারলে না। কোনো ধরনের প্রশ্ন ফাঁস হচ্ছে না? এই বিষয়গুলো কিভাবে দেখছেন? না, এগুলো আমরা কখন শুনিও নাই আর জানি। আপনার সন্তানের প্রস্তুতি কেমন ছিল? আল্লাহর রহমতে মোটামুটি, বাকি বাদগুলো আল্লাহর উপরে নির্ভর, এই আর কি। যেমনটি আমরা দেখছিলাম মায়েরা অনেক চিন্তিত, তবে অনেক আনন্দের সাথে জানাচ্ছে যে এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি এবার। এটা নিয়ে তারা অনেক সন্তুষ্টি প্রকাশ করেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাবারাও কিন্তু এসছেন, বাবারাও সন্তানের জন্য অপেক্ষা করছেন। বাবাদের অনুভূতি একটু জানার চেষ্টা করবো। কেমন লাগছে ছেলে পরীক্ষা দিচ্ছে? অবশ্যই ভালো। কেমন প্রস্তুতি ছিল? মোটামুটি ভালোই ছিল, তবে আগে এই সালে পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। আগের এই ম্যাক্সিমাম বয়সে সবসময় কিন্তু পরিবেশটা ভালোই থাকে, কোনো সমস্যা হয় না। আর বাচ্চাদের যেহেতু সমস্যা হয়নি, আসতে সমস্যা হয়নি, সেই জন্য আমরা উচ্ছ্বাসিত এবং এই জন্য কারণে বাচ্চারা যাতে ভালো করে পরীক্ষা ঠিক যেমনটি আমরা শুনছিলাম এখানের পরিবেশ এবং নিয়ম কানুন শৃঙ্খলা সবকিছুই ছিল একেবারে শৃঙ্খলাবদ্ধ। এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা তাদের কাজ করে যাচ্ছেন। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের ঝামেলা যাতে সৃষ্টি না হয়। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে ম্যাজিস্ট্রেট পরিদর্শনে এসেছিলেন। এই ছিল চট্টগ্রামের এসএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট। এসএসসি সমমান পরীক্ষার খবর জানাচ্ছিলেন রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা। রাজশাহী এবং চট্টগ্রামের পর এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে কুমিল্লা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও রফিকুল ইসলাম। শুরুতে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, পরীক্ষার্থীরা কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পেরেছে কিনা, কি বলছেন বাইরে অপেক্ষারত অভিভাবকরা? জি চৈতি, আপনি যেটা বলছেন আসলে একযোগে আসলে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। 1,69,680 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেছে কুমিল্লায়। শিক্ষা বোর্ডের অধীনে 6টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের। এর মধ্যে জানাতে চাই কুমিল্লা শিক্ষা বোর্ডে যে 6টি জেলা রয়েছে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এই কুমিল্লা সহকারে আসলে যে লক্ষ্মীপুর সহকারে অংশ অধীনে আসলে জানি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার এই 99,000 উপর আসা ছাত্রী আর ছাত্ররা হচ্ছে 70,000, প্রায় এখানে 29,000 ছাত্রী আসলে বেশি রয়েছে ছাত্রের চেয়ে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের যে প্রস্তুতি বিষয়ে কথা বলতে হয়, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার আসলে যারা রয়েছে এবং 144 দ্বারা জারি করা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে আসলে এই ম্যাজিস্ট্রেট মতন রয়েছে। সেদিক থেকে সকল দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সুন্দর পরিবেশে আসলে কুমিল্লা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকল কেন্দ্রে আমরা দেখেছি কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এবং সকলে পরীক্ষা যথাসময় এসেছেন এবং সেই পরীক্ষা যথাসময় অনুযায়ী আসলে সকলের কাছে। আমি এখন দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, একজন গার্ডিয়ানের সাথে। আসলে আপনার 10 বছরের সাধনা, আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, কেমন লাগছে আপনার? মূলত হচ্ছে দেখেন দেশের প্রেক্ষাপটে স্কুলে ঠিক মতো কিন্তু ক্লাস হয়নি।
সেই কারণে আমরা কিন্তু বাড়িতে বাড়তি ছেলে মেয়েদের চাপ প্রয়োগ করেছি এবং সেই জন্য আজকের প্রিপারেশন প্রশ্ন কি হবে সেটা নিয়ে আমরা অনেকটাই সন্দিহান। আমরা চাইবো যে আমাদের যে যেমন ছাত্রছাত্রীরা আমাদের যে ছেলে মেয়েরা যেভাবে তারা প্রিপারেশন নিয়েছে সেই আলোকে যদি প্রশ্ন হয় তাহলে আশা রাখি ভালো করবে। যেটা বলছিলেন, আমরা একজন গাড়ির সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, কেমন লাগছে আপনার? কি কি জন্য ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে আপনার? না, এটা একটু নার্ভাসনেস তো বাচ্চাদের থাকি। আমি বলার চেষ্টা করছি যা পড়েছো তাই, এখন নতুন করে কিছু বলার নাই। চেষ্টা করো যতটুক জানো ওটুক সঠিকভাবে খাতায় লেখা। প্রশ্ন যদি তাদের অনুকূলে থাকে, যদি ওরকম স্বাভাবিক প্রশ্ন হয়, আশা করা যায় যে তারা ভালোই করবে। প্রস্তুতি ব্যাপক নিয়েছে, বাচ্চারা সবসময় চেষ্টাও করে। আর আমাদের এখন আধুনিক সব বাবা আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে যতটুক তাদেরকে সহযোগিতা করা যায়, লেখাপড়াতে শুরু করে প্রাসঙ্গিক অন্য যা কিছু আছে আর কি। আমি মনে করি সব ঠিক থাকলে তারা ভালোই পরীক্ষা দিবে এবং আশাও করা যাচ্ছে যে ইনশাল্লাহ এবার ভালোই পরীক্ষা হবে। যেটা বলছিলেন, কুমিল্লার আসলে যারা জিলা স্কুলে রয়েছে সেই জিলা স্কুলে দেখেছি যারা এসেছে প্রধান স্কুল মেয়ের এবং তার গার্ডিয়ানরা আসলে বাইরে অপেক্ষারত অবস্থা রয়েছে। তারা আসলে কি ধরনের প্রশ্ন হয় আসলে সেই বিষয়ে তার প্রস্তুতি ভালো রয়েছে এবং সেই দিক থেকে কথা বলি কুমিল্লার প্রতিটি আসলে কেমন লাগছে আপনার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে? আপনার প্রস্তুতি কেমন আসলে মেয়ে? মোটামুটি ভালো পরীক্ষা দিতেছে, মোটামুটি প্রস্তুতি খুব ভালোই। ভিতর খবর তো আর জানি না। যেটা বলছিলেন তাদের প্রস্তুতি কুমিল্লা এসএসসি পরীক্ষা শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রতিষ্ঠান সম্পন্ন এক পরীক্ষা শুরু হয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বসাধারণ চলে যাচ্ছে রংপুরের রফিক বিস্তারিত জানাবেন এসএসসি পরীক্ষা নিয়ে। সুমন কবির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে তো এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবার দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের যে 8 জেলা রয়েছে, এই 8 জেলায় 1,82,410 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন দাখিল এবং সমমানের পরীক্ষার্থীরা। আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে 18 দফা যে নির্দেশনা ছিল বোর্ডের, সেই নির্দেশনা তারা পালন করেছে। বিশেষ করে শিক্ষার্থীরা অ্যাডমিট এবং প্রবেশপত্র ছাড়া অন্য কোনো ডিভাইস, এমনকি হাতঘড়ি পর্যন্ত যে কেন্দ্র কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সেটি ছাড়াই প্রবেশ করতে হয়েছে শিক্ষার্থীদের। একই সঙ্গে বিদ্যালয়গুলো রয়েছে বা কেন্দ্রগুলো রয়েছে, তাদের যে ব্যক্তিগত নিরাপত্তার কর্মী রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে ছিল। কোনো অভিভাবককে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেহেতু 144 ধারা কেন্দ্রের আশপাশে জারি করা হয়েছে এবং কেন্দ্রের বাইরে নির্দিষ্ট সময়ে কেন্দ্রের সামনে অবস্থান করা অভিভাবকদেরকেও কেন্দ্রের অদূরে পাঠিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ, আমরা এমনটি জেনেছি। আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, আপনি জানেন যে এই যে পরিবর্তিত এই সময়ের প্রথম এবার এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষা, এই পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদেরও নানা প্রত্যাশার কথা আমরা শুনেছি। তারা বলেছেন বিভিন্ন সময়ে যে কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুতের যে বিভ্রাটের ঘটনা ঘটে, এবার যেন অন্তত সেটি না ঘটে, শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে কেন্দ্রের ভিতরে পরীক্ষা দিতে পারে, কোনো ধরনের বাড়তি চাপ না থাকে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছিলেন। একই সঙ্গে আমরা কথা বলেছি হল কর্তৃপক্ষের সঙ্গে, পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে, তারাও বলেছেন যে শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষায় বসেছেন এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, সেই প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে 18 দফা যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তারা কড়াকড়িভাবে পালন করেছেন। আমি একটু তথ্য দিয়ে রাখি, আমি বলছিলাম যে দিনাজপুর বোর্ডের অধীনে 1,82,410 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে 20,767টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা 280টি কেন্দ্রে অংশ নিয়েছেন। তো আমরা এই নিয়ে একজন কেন্দ্রের যে কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে আমরা কথা বলতে একেবারে সংক্ষেপে বলছেন কি প্রস্তুতি রয়েছে, কিভাবে আপনারা শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করিয়েছেন? দিনাজপুর বোর্ড কর্তৃক যে নির্দেশনা রয়েছে 18 দফা, সেই নির্দেশনা আমরা পুরোপুরি পালন করেছি। অভিভাবকদের ঢুকতে দেওয়া হয়নি, 1 নম্বর। 2 নম্বর হলো বাচ্চাদেরকে কোনো ডিভাইস এবং সার্চ করে তাদেরকে ঢুকানো হয়েছে রুমে, এবং বাইরে থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, অভিভাবক বের করে দেওয়া হয়েছে বাইরে থেকে। বাইরে যারা বাইরে থাকতে চান আর আমাদের
পুলিশ বাহিনী আছে। চৈতি আপনি শুনছিলেন, আমরা রংপুর বিভাগীয় কমিশন এবং জেলা প্রশাসক বিভিন্ন কেন্দ্রে তারা খুঁজছেন এবং পরীক্ষার হলের যে পরিস্থিতি সেটা দেখছেন। তার পরবর্তীতে আমরা আপনাকে জানিয়ে দেবো রংপুরের সার্বিক এই পরীক্ষার পরিস্থিতি। চৈতি। রফিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কুমিল্লা এবং রংপুর থেকে যুক্ত হয়ে এসএসসি ও সমমান পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের পণ্যের শুল্ক আরও বাড়িয়ে 125% করেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর থাকবে। নাসরিন আক্তারের রিপোর্ট। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্ত থেকে এবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এ নেতা। এতে কয়েক ঘন্টার ব্যবধানে আবার ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক শেয়ার বাজার। স্বস্তির নিঃশ্বাস ফেলছে অর্থনীতিবিদরা। বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। গেল কয়েকদিন ধরে শুল্ক নিয়ে ভাবছিলাম। আমি এ নিয়ে বেশ কয়েকজন পেশাদার ব্যক্তির সাথে আলোচনা করেছি, যার পরিপ্রেক্ষিতে আজ ভোরে সিদ্ধান্ত নেওয়া। আমরা এমন কোনো দেশকে আঘাত করতে চাই না যাদের আঘাত করার দরকার নেই। আমরা বেশ কিছুদিন ধরেই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিলাম, তবে আমি জানতাম না যে এর এত প্রভাব পড়বে। তবে ট্রাম্পের এই স্থগিতাদেশের আওতা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের পুরনো প্রতিদ্বন্দ্বী চীন। এ নিয়ে একই পোস্টে চীনকে এক হাত নেওয়ার ঘোষণা দিয়ে দেশটির ওপর শুল্ক আরো বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। জানান চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে শ্রদ্ধাহীনতা দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে 104% শুল্ক কার্যকর করলে বুধবার মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপ করে চীন। বৃহস্পতিবার থেকে চীনের ধার্য করা এই শুল্ক কার্যকর। এদিকে অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশের পণ্যে আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে এ সম্পর্কে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে বাংলাদেশ কাজ করে যাবে বলেও জানান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2020 সালে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে পণ্য রপ্তানি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। তবে এবার নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সমস্যা হবে না বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। নীরব দাসের রিপোর্ট। ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে ভারতের বন্দর ব্যবহারে জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আশঙ্কার সৃষ্টি হলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে সমস্যা হবে না বলেও জানিয়েছে নয়াদিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। This particular transshipment facility that has withdrawn, আমরা নিজেদের বাজার ব্যবস্থার কথা মাথায় রেখে ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর সুযোগে বন্দরে পণ্য সরবরাহের সময় বেশি লাগছে আর আমাদের দেশীয় রপ্তানিকারকদের বেশি অর্থও গুনতে হচ্ছে। তবে এতে নেপাল, ভুটানের বাণিজ্যে বাধা সৃষ্টি হবে না আর বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হবে না। So one thing, I would again repeat. ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রতিদিন গড়ে 20 থেকে 30 ট্রাক পণ্য বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে। এতে অতিরিক্ত ভাড়া সহ কার্গো প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নিজেদের বাজারে পিছিয়ে পড়ছিলেন রপ্তানিকারকেরা। এতে দিল্লির রপ্তানিকারকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে দেয়া সুবিধাটি বাতিলের তদবির চলছিল বলে জানায় এনডিটিভি। বাংলাদেশ থেকে মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, আসবাব সহ বিভিন্ন খাদ্যজাত পণ্য রপ্তানি হয়ে থাকে নেপালে। অন্যদিকে ভুটানে যায় জুস, ড্রিঙ্ক, পোশাক সহ বিভিন্ন পণ্য।
এতে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআর আইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, সুবিধাটি বাতিল করায় বাংলাদেশি রপ্তানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হবেন। আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য দেশগুলোকে অন্য দেশের পণ্য অবাধে পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের সক্ষমতাকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মধ্যরাতে টিসিবি ভবনে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তিনি। বলেন, তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতাকে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার বাণিজ্য সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে প্রতিবেশী দেশটি। আমাদের নিজস্ব সক্ষমতা আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে আমরা আমাদের যে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি।